কাশ্মীর কার না ঘুরতে যেতে ইচ্ছা করে। জীবনে একবার হলেও সবাই কাশ্মীর ঘুরতে যেতে চায়, কারণ কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। আগের পর্বে আমি আপনাদের সোনমার্গ আর শ্রীনগরের সাইট সিন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দিয়েছিলাম। আজকে বলবো আপনাদের কিভাবে গুলমার্গ আর পেহেলগাঁও ঘুরতে যেতে পারেন। প্রথমত বলে রাখি, শ্রীনগরে স্টে করলেই আপনি সেখান থেকে বিভিন্ন জায়গায় সাইট সিন করার জন্য গাড়ি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি মনে করেন শ্রীনগরে থাকবেন না, মানে গুলমার্গ হোক, পেহেলগাঁও হোক কিংবা সোনমার্গ হোক, এই সব জায়গায় থাকবেন, এখানে আপনি থাকতেই পারেন, কিন্তু গাড়ি ভাড়া করার অপশান একটু হলেও কম এবং শ্রীনগরের মতো আপনি ভ্যারাইটি পাবেন না এবং আপনার অ্যামাউন্ট রেটটাও বেশি পড়ে। পেহেলগাঁওয়ে তো আপনি শ্রীনগর থেকে ডিরেক্ট চলে গিয়ে থাকতেই পারেন, কিন্তু পেহেলগাঁওয়ে যাওয়ার আগে অবশ্যই সোনমার্গ আর গুলমার্গ ঘুরে নেবেন, কারণ এই দুটো আগে ঘুরে নেওয়া ভালো। শ্রীনগর থেকে আপনি গাড়ি করে যেতেও পারবেন এবং গাড়ি করে আবার রিটার্ন ব্যাকও করতে পারবেন রাত্রিবেলার মধ্যে। আর একটা কথা বলে রাখি, সোনমার্গ বলুন কিংবা গুলমার্গ বলুন, রাস্তায় গাড়ির এতটাই জ্যাম থাকে এবং ওয়েদার খারাপ থাকতে পারে, বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনি যেতেই পারেন। যদি মনে করেন বর্ষাকাল কিংবা এই রকম বরফের সিজনে যাবেন, তখন একটু এই রকম সমস্যাগুলো হয়। খুব সকালে বেরোলেও ওয়েদারের প্রবলেম থাকে, ফগি ওয়েদার থাকে, তারপরে কখনো কখনো স্নো পড়ে অতিরিক্ত, আবার বর্ষাকালে গেলেও বৃষ্টির একটা ব্যাপার থাকে, আর পাহাড়ি অঞ্চলে বৃষ্টি মানে বুঝতেই পাচ্ছেন। তো এই সময় কি হয়, আপনার একটু সময়টা বেশি লাগে। আপনি কিন্তু গুলমার্গও খুব যে কম সময়ে পৌঁছে যাবেন তা না, যদি কোনো রকম জ্যাম না থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু 2.5 ঘন্টার কাছাকাছি পৌঁছাবেন, আর জ্যাম থাকলে তো আধা ঘন্টা দেরি হবে। মানে আপনার গাড়িতেই প্রায় যেতে আসতে 5-6 ঘন্টার মতো সময় লেগে যাবে যাওয়া আসা মিলিয়ে। এইবার বলে রাখি, আগের দিন তো আপনাকে সোনমার্গের কথা বললাম, এখানেও কিন্তু সেম। হ্যাঁ, সোনমার্গে তো আপনাদের বলেছিলাম যে সোনমার্গের একটা জায়গা পর্যন্তই আপনার রিজার্ভ করে আনা গাড়ি আপনাকে নামিয়ে দেবে, সেখান থেকে আবার সাইট সিন করতে গেলে আপনাকে গাড়ি ভাড়া করতে হবে, কারণ ওখানে লোকাল গাড়ি ছাড়া যায় না। কিন্তু গুলমার্গের যে ব্যাপারটা সেটা হচ্ছে আই লাভ গুলমার্গ, মানে যেখান থেকে গন্ডোলা চড়ে অত অব্দি যে আপনি শ্রীনগর থেকে গাড়ি বুক করে আসছেন, এবং গাড়ি বুক করার ক্ষেত্রে সেই আগের পজিশনই, মানে যত বড় সিট হবে, যতগুলো সিট হবে আর কি, আপনার গাড়ি ভাড়াটাও ঠিক সেই রকম ভাবেই বেড়ে যাবে। 4 সিটের গাড়ি মিনিমাম মিনিমাম 3 থেকে 3,500 টাকা, তার নিচে কোনো গাড়িওয়ালা আপনাকে নিয়ে যাবে না। তার কারণ আপনাকে নিয়েও যাবে, নিয়েও আসবে এবং সে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে আপনার যতক্ষণ না ঘোরা কমপ্লিট হবে, সেই কারণে। আর শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্সটা প্রায় 63 থেকে 65 কিলোমিটারের কাছাকাছি, সেক্ষেত্রে এই গাড়ি ভাড়াটা তারা প্রযোজ্য করবে। আর কাশ্মীরের যে কোনো রাস্তায় আপনি ট্রাভেল করেন না কেন, আপনার সৌন্দর্য দেখতে দেখতে আপনার মন ভরে যাবে। আর এখন তো অনেক টানেলও হয়েছে এবং সেই টানেলগুলোও আপনার বেশ ভালো লাগবে, কারণ টানেলগুলো সম্পূর্ণ লাইটে মানে এতটাই সুসজ্জিত করা হয়েছে, বেশ আপনার দেখে খুব মানে চোখে আরাম লাগবে যে পাহাড়ের মধ্যেও এত সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রাখা হয়েছে। এইবার আসি গুলমার্গের মেন জায়গা, মানে গন্ডোলা রাইডের কথা। গন্ডোলা আপনার 3টে মানে টাইমিংয়ে বুক করা হয়। সকাল একদম ফার্স্ট স্লট থাকে, একটা সেকেন্ড স্লট থাকে এবং একটা থার্ড স্লট থাকে। কিন্তু আপনি যেই স্লটেই যান না কেন, কোনো ব্যাপার না যে আপনি ফার্স্ট স্লট বুক করে লাস্ট স্লটে যাচ্ছেন, আপনাকে ঢুকতে দেবেন না। ওখানে টিকিটে সেটা লেখা থাকলেও ওরা কিন্তু সেটা করে না। তার কারণ হচ্ছে ওখানে অত্যাধিক ভিড় থাকে, তাই জন্য ওরা স্লট মেনটেন করতে পারে না। জাস্ট শুধু দেখে যে আপনার ডেটটা সেই দিনের আছে কিনা, সেই দিনের ডেট থাকলেই তবেই আপনাকে এন্ট্রি দিয়ে দেয়, সে আপনি যখনই যান না কেন। কিন্তু গন্ডোলা কিন্তু 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। এবার 4টের মধ্যে যদি আপনি ঢুকতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাইডটা ক্যান্সেল, মানে আপনাকে 4টের মধ্যে ওখানে ঢুকে যেতে হবে, কারণ গন্ডোলা যে নিচ থেকে আপনাকে ওপরে নিয়ে যাবে
সেইটা 4টের সময় বন্ধ করে দেওয়া হয়। তাই 4টের মধ্যে আপনি পৌঁছে গেলে এবার ওখান থেকে 6:30 7টা অবধিও মানে ফেরাটা থাকে। এবার আপনি 4টের মধ্যে ঢুকে গেলেও সময়টা ওখানে ভালোই কাটাতে পারবেন। এবার বলি গান্ডোলা আপনারা বুক করবেন কিভাবে। প্রথমে বলে রাখি, আগে কিন্তু অনলাইনে বুকিং হতো না, কিন্তু বর্তমানে এতই ভিড় হচ্ছে গুলমার্গের গন্ডোলা রাইডে, যেই কারণে এখন জম্মু কাশ্মীর কর্পোরেশনের তরফ থেকে অনলাইন বা তৎকালে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ওই যে বলে দিলাম 3টে ফেস আছে, 3টে ফেসের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 11টা, আর সেকেন্ড স্লটটা আছে 11টা 15 থেকে 1টা 30, এবং থার্ড স্লটটা আছে 1টা 30 থেকে 3টে 30 বা 4টে। বলেই তো দিলাম। এবার বুক করবেন কিভাবে। গুগলে গিয়ে সার্চ করবেন জম্মু কাশ্মীর কেবিল কার .com, ওদের অফিসিয়াল ওয়েবসাইট এটা। প্রথমে সেখানে গিয়ে ডেটটা সিলেক্ট করবেন, মাথায় রাখবেন মিনিমাম 1 মাস আগে তো টিকিট কাটবেন, নইলে টিকিট পাবেন না। আর যদি মনে করেন ওখানে গিয়ে টিকিট কাটবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টিকিট পাবেন নাই এটা বলা চলে, কারণ গন্ডোলায় এখন খুব ভিড় হয়। এবার বলি, প্রথমে আপনি ডেট সিলেক্ট করলেন, তারপর যে কোনো একটা স্লট বুক করতে পারেন। আগেই বলে দিলাম যে কোনো স্লটেই যান, ওনারা আপনাকে 4টে অবধি এন্ট্রি দেবে। স্লট বুক করলেন। ফেজ 1 প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। ফেজ 1-এর 800 টাকা পর্যন্ত চার্জেস নেয়, এবং ফেজ 1 সিলেক্ট করলেন এবং কতজন যাবে সেটা সিলেক্ট করলেন, তাদের নাম লিখলেন। এবার ফেজ 1 সিলেক্ট করা হয়ে গেলে আপনার টিকিট পেমেন্ট করে দিলেন, টিকিট বুকিং হয়ে গেল, এবং সেই বুকিং আইডিটা দিয়ে ফেজ 2 বুক করতে হয়। ফেজ 2 এর টিকিট খুব কম থাকে, তাই 1 মাস আগে বুক করলে আপনি ফেজ 2 এর টিকিট পেতে পারেন। যদি ডেট আসার 1 সপ্তাহ আগে বা 4-5 দিন আগে বুক করেন তাহলে সেক্ষেত্রে পাবেন না। আবার অনেক সময় কি হয়, ফেজ 2 এর টিকিট বুকিং থাকলেও ফেজ 2 তে এন্ট্রি দেয় না। তার কারণ হচ্ছে ব্যাড ওয়েদার। যদি কোনো রকম খারাপ ওয়েদার থাকে তারা ফেজ 2টা বন্ধ করে দেয়, বা ওয়েদার খারাপের রিপোর্ট শুনলেও তারা আগে থেকে বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আপনার ফেজ 2 টিকিট কাটা থাকলে ওনারা আপনাদের রিফান্ড করে দেবে, কিন্তু ফেজ 1 অবধি অ্যাভেলেবেল থাকে। ফেজ 1 অবধি আপনি টিকিট কাটতে পারেন। আর সত্যি কথা বলতে গেলে গুলমার্গের গান্ডোলা করে ফেজ 1-এ গেলেও আপনি প্রচুর বরফ পাবেন, আর যদি সেটা উইন্টার সিজন হয় তাহলে তো কোনো কথাই নেই। আর বলে রাখি, ফেজ 2-তে গেলে অনেকটা হাইয়েস্ট, সেক্ষেত্রে কিন্তু একটু সাফোকেশনের প্রবলেম হয় অনেকের। একটু পপকর্ন কিংবা ড্রাই ফ্রুটস কিংবা চকলেট নিয়ে গেলে আপনারা খেতে থাকলে আমার মনে হয় সেই সমস্যাটা হবে না। এবার ফেজ 1-এর টিকিট বুকিং করা আইডি দিয়ে ফেজ 2 বুক করবেন। ফেজ 2 এর জন্য কিন্তু আলাদা 1000 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে যদি ফেজ 1 ফেজ 2 করে থাকেন সেক্ষেত্রে আপনার 800 টাকা টিকিটের চার্জেস লাগে পার পার্সন। কেবিল কারের মাধ্যমে ফেজ 1 বা ফেজ 2 বা একদম নিচ থেকে টোটাল ডিস্টেন্সটা কেবিল কারের মাধ্যমে 5 কিলোমিটারের মধ্যে পড়ে। ফার্স্ট ফেসের মানে বললামই তো 2টো ফেস আছে, তার মধ্যে ফার্স্ট ফেসের উলম্ব উচ্চতা 400 মিটার, যা 2990 মিটার থেকে শুরু হয়, এবং দ্বিতীয় ধাপের উচ্চতা 1330 মিটার, যা 4000 মিটার উচ্চতায় পৌঁছায়। গুলমার্গের এই ফেজ 1-এর নাম কান্ডুরি। কান্ডুরির শুরুর উচ্চতা 2990 মিটার থেকে শেষ পর্যন্ত সেটা 3100 মিটার পর্যন্ত হয়, এবং গন্ডোলা কেবিল কার করে যেতে সময় লাগে 10 মিনিট। আর ফেজ 2টা 4000 মিটার থেকে শুরু করে 13400 মিটার পর্যন্ত গেছে, যা আফওয়াতার সিংহর সাথেও যুক্ত হয়েছে পাহাড় দিয়ে আর কি। ওটা শেষ বিন্দু। গন্ডোলায় ফেজ 1-এ এইরকম ছোট ছোট যে ইগলুর মতো ঘরগুলো দেখছেন, এগুলো এক প্রকার ক্যাফে, এবং এখানে একটি চা 1000 টাকা দাম। নর্মাল লোকাল কফি বা চাও রয়েছে, সেগুলো 50 টাকা কাপ। ঝালমুড়ি রয়েছে 60 টাকা করে। এখানে চাইলে আপনি স্লেজ গাড়ি স্কাইং সবই করতে পারেন, কিন্তু খুবই কস্টলি। পার হেড এক একজনের থেকে 700 800 কিংবা 1000ও ওনারা চার্জ করছে। এইবার মেন কথা, গন্ডোলা চড়তে হলে আপনাকে শ্রীনগর থেকে খুব সকাল সকাল বেরোতে হবে। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টার জার্নি করে এখানে আসতে হবে, এবং এখানে রাইড এনজয় করে
আপনি চলে যেতে পারেন, যেটা শুধুমাত্র আপনি শীতকালের সিজনেই পাবেন, সেটা হচ্ছে ড্রাঙ্ক ওয়াটারফল। যখন আপনার গাড়িওয়ালা গুলমার্গ নিয়ে আসবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ সেটা গুলমার্গ ঢোকার কিছুটা 10 থেকে 13 কিলোমিটার আগে টার্নমার্ক বলে একটা জায়গা পড়ে, সেখান থেকেই ড্রাঙ্ক ওয়াটারফল মানে দেখতে যাওয়া যায়। এবং গাড়িওয়ালা ওখানে ওয়েট করবে, আপনি চাইলে পায়েও হেঁটে যেতে পারেন, প্রায় 2.5 কিলোমিটারের রাস্তা, আধা ঘন্টা 40 মিনিট লাগবে। আদারওয়াইজ আপনি স্নো বাইকগুলো করে যেতে পারেন, কিন্তু সেইগুলোর পার হেড এক একজনের চার্জ নেয় ওনারা 1000 টাকা করে। এবং শুধুমাত্র ড্রাঙ্ক ওয়াটারফল কিন্তু ওটা বরফের সিজনেই দেখতে ভালো লাগে, কারণ ওটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে থাকে, দেখতে অপরূপ লাগে। কিন্তু সেটা নর্মাল সময়ে গেলে আপনি দেখতে পারবেন না, কারণ ওটা এক প্রকারের প্রকৃতির দ্বারা সৃষ্ট ঝর্ণা নয়, ওটা একটা আর্টিফিশিয়াল জলের ফ্লো। সেখানটা বরফের মানে উইন্টার সিজনে সেটাকে দেখতে সুন্দর লাগে, সেটা নর্মাল সময় নয়। আর গুলমার্গের আপনি ঘোরার মধ্যে গান্ডোলাই সব থেকে ফেমাস, আর ড্রাঙ্ক ওয়াটারফল, আর একটা আছে গুলমার্গের আই লাভ গুলমার্গ লেখা গেটের একদম উল্টো দিক দিয়ে গেলে একখানা শিব মন্দির দেখতে পাবেন, সেটা আপনি ঘুরতে পারবেন। আর একটা ভ্যালিও আছে, এবং সেটার জন্য আপনাকে আলাদা গাড়ি ভাড়া করতে হবে। এবং একটা মহারানী টেম্পল বলে আছে, সেগুলো অনেকটা দূরে, কিন্তু এই চলতি প্রচলিত এই 3টে স্পটই লোকে বেশি গুলমার্গে ঘোরে, এবং এখানেও খুব সুন্দর সুন্দর মানে জিনিস আপনি দেখতে পারবেন। আর ফেজ 2-তে গেলে তো কোনো কথাই নেই, পুরো মনে হবে জান্নাতে এসে গেছেন আপনি, এরকম। এইবার বলি যে এখানকার কিছু কিছু স্ক্যাম আছে, সেখান থেকে অবশ্যই বাঁচবেন। সেটা হচ্ছে যে স্নো রাইডগুলো করায়, যেগুলো আপনাকে মানে আই লাভ গুলমার্গ, যেখানে আপনাকে গাড়ি দাঁড় করাবে ঠিক এই গুলমার্গের গেটের ওখানে, ওখান থেকে আপনাকে হেঁটে আসতে হবে গন্ডোলার এখানে। এবার গন্ডোলার ওখানে হেঁটে আসবেন, আপনি ভাবলেই আপনাকে 1 কিলোমিটার পুরোপুরি নয়, কিন্তু 800 মিটার মতো আপনাকে হেঁটে আসতে হবে। আপনি চাইলে হেঁটেও আসতে পারেন আস্তে আস্তে, আদারওয়াইজ আপনি ওখান থেকে আবার এই গেট অব্দি আসার জন্য গাড়ি পাবেন, সে আপনার থেকে 200 টাকা বা 300 টাকা রিজার্ভ নিয়ে নেবে, রিজার্ভ করে আপনাকে আসতে হবে। আপনার গুলমার্গে গেলে প্রচুর টাকাই খরচ হবে, যদি আপনি বুঝতে না পারেন, একটু এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর 3-3.5 ঘন্টা শ্রীনগর থেকে জার্নি করে যখন গুলমার্গে আসবেন, গন্ডোলা চড়ার জন্য দেখবেন প্রচুর লাইন। তা আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব শ্রীনগর থেকে বেরিয়ে যাবেন, তাতে কি হবে, আপনি এখানে এসে লাইন দিতে আপনাকে মিনিমাম 1-1.5 ঘন্টা হবেই, কারণ আমরাই 1 ঘন্টা লাইন দিয়েছিলাম। ওই জন্য ওনারা স্লটটা ম্যান্ডেটরি করে না, জাস্ট ডেটটা দেখে, ডেটটা ঠিকঠাক হলে আপনাকে যে কোনো স্লটেই ওনারা গন্ডোলা কেবল কারে উঠতে দেবে। এবার বলি ওখানে গিয়ে টিকিট বুকিং করতে চাইলে, ওখানে টিকিট মানে পাওয়ার চান্স খুবই কম থাকে, আর যদিও পান সেক্ষেত্রে 100 টাকা করে বেশি লাগে। অনলাইনে 800 টাকার মানে চার্জেস নিয়ে হয়তো 810 টাকা পড়ে ফেজ 1, কিন্তু সেটা ওখানে গিয়ে কাটতে গেলে আপনার 100 টাকা বেশি হবে। অফলাইনে টাকা বেশি, আর অনলাইনে সেটা কম। আর আপনি অবশ্যই তাড়াতাড়ি যাবেন। আর হ্যাঁ, ফোনে আপনি যে টিকিটটা বুক করছেন অনলাইনে, সেটা হাতে পিডিএফ এর মাধ্যমে রেখে দেবেন ডাউনলোড করে, নয়তোবা আপনি চাইলে প্রিন্ট করিয়েও আনতে পারেন। ওনাদের জাস্ট ঢোকার সময় ফোনে ডাউনলোড করা পিডিএফ দেখালেও হবে, বা ডাউনলোড করে এনে দেখালেও হবে। আর অবশ্যই বুকিং করার সময় ডেটটা দেখে নেবেন, আর কতজন যাচ্ছেন সেটা সিলেক্ট করে নামটা লিখে দেবেন। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাস্ট আধার কার্ড। আধার কার্ডটার সঙ্গে মানে ওনারা নামটা জাস্ট মেলায়, আমরা যেদিন গেছিলাম সেদিনও মিলিয়েছিল। এবার আপনি অবশ্যই আধার কার্ডটা ক্যারি করবেন, এটা বেশি দরকার ওখানে। গুলমার্গ বলুন, সোনমার্গ বলুন, পেহেলগাম বলুন, যেখানেই যাবেন আপনাকে কিছু ওখানকার নর্মাল বাসিন্দা যারা আপনার স্লেজ গাড়িগুলো চালায় কিংবা স্নো বাইক চালায়, তারা সবাই বলবে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি, দেখাবো কোথায় বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে। এই ভুলটাই করবেন না, বজরঙ্গি ভাইজানের শুটিং পেহেলগামে হয়েছে, কিছুটা সোনমার্গে হয়েছে, কিন্তু গুলমার্গে হয়নি, এই ভুলটাই করবেন না। আর বলছি আপনারা এখানে খাওয়া দাওয়া কি করবেন? খাওয়া দাওয়া বলতে গুলমার্গের ভিতরে ওই ওপরে তো বলেই দিলাম আপনাকে, ক্যাফেটেরিয়ায় অনেক দাম ক্যাফেতে। আর নিচে এক জায়গাগুলো আছে যেখানে আপনি ডিম অমলেট 50 টাকা উইথ 2 ব্রেড, এবং ম্যাগি 60 টাকা,
জলের বোতল 20 টাকা। আপনি যাই নেবেন 10 টাকা করে বেশি পড়ে, তার কারণ নিচে পাওয়া যায় অনেকগুলো এরকম টুকটাক কয়েকটা জিনিস বা খাবারও কয়েকটা জিনিস 10 টাকা করে বেশি হবে, কারণ ওনারাও একটা জায়গা থেকে আসেন, সেখানে এসে বিক্রি করেন, সেই কারণে বা সেটা প্রযোজ্য আপনি দিতে পারবেন। অল ওভার গুলমার্গ ঘুরে আপনার সারাটা দিন ওখানেই কেটে যাবে। আর মেন কথা হচ্ছে, যদি ড্রাঙ্ক ওয়াটারফল যেতেই হয় তাহলে ফার্স্টে গান্ডোলায় কে মানে কমপ্লিট করে রাইড, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবে। গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, শ্রীনগর, বেশিরভাগ মানুষ এই 4টে জায়গায় অতি অবশ্যই যায় এবং এই সাইট সিনগুলো করে। খুব রেয়ার পার্সন আছে যারা কাশ্মীরের আরও অফবিট অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোকে এক্সপ্লোর করে। সাধারণত মানুষ এই জায়গাগুলোই ঘুরে থাকে। এবার বলি, কাশ্মীরে আপনি যেখানেই যাবেন কাওয়া পাওয়া যায়। কাওয়া 50 টাকা করে নেয় এবং কাওয়াগুলো খেতে বেশ ভালোই লাগে। কাশ্মীরের খাওয়া আপনি অন্য কোনো জায়গার সাথে তুলনা করতে পারেন না। কাশ্মীরের খাওয়ার টেস্ট আলাদা আর আমাদের নর্মাল চায়ের স্বাদ আলাদা, তাই দুটোকে কখনোই গুলিয়ে ফেলবেন না। এবার বলি, আপনি শ্রীনগরে যে এই 3-4 দিন ছিলেন, শ্রীনগরের সাইট সিন করলেন, সোনমার্গ করলেন, গুলমার্গ করলেন, বা একদিন শিকারা রাইড করে রেস্ট নিলেন। তো আপনি যে 3-4 দিন ছিলেন, তো হোটেল আপনি সকালবেলায় ছেড়ে দিলেন, দিয়ে এবার আপনি ডিরেক্ট লাগেজ নিয়ে চলে আসুন পেহেলগাম। ওখানেও সেই গাড়ি ভাড়া সেম, মিনিমাম 4 সিটের গাড়ি আপনার 3 থেকে 3,500 টাকা। এবার খরচটা কখন কম হয়, যখন আপনি একসাথে 3-4 জন মিলে যাবেন, তখন কি হয় খরচটা ডিভাইড হয়ে যায়, তখন পার হেড 750 করে পড়ে যাচ্ছে, ওটা অনেক কমে যায়। কিন্তু দুজন মিলে গেলে খরচাটা অনেক বেশি হয়। এবার পেহেলগাঁয়ে আপনি ঢুকে গেলেন, পেহেলগাঁয়ে কোনো হোটেল কিন্তু আপনি পেহেলগাঁও যেখানে ট্যাক্সি স্ট্যান্ড ওর পাশে কোনো হোটেল আপনি কিন্তু 2,000 বা 1,800 নিচে পাবেন না। আর সিজনে তো বাদই দিলাম, সিজনে ওইসব জায়গায় 3-3,500 টাকা। সোনমার্গে হোটেল, যদি আপনি সোনমার্গে থাকতে চান সেক্ষেত্রে হোটেল খুব কম বলে হোটেলের চার্জেসও অনেক বেশি, প্রায় 4-5 হাজার টাকা পার ডে ওয়াইজ। আর গুলমার্গেও সেম তাই। তাই সেক্ষেত্রে ওখানে শ্রীনগরে থাকা বেস্ট। কিন্তু পেহেলগাঁওয়ে আপনি যেহেতু লাগেজ নিয়ে চলে আসছেন, ট্যাক্সি স্ট্যান্ডের পাশে আপনি থাকতেই পারেন। আমরাও ছিলাম ট্যাক্সি স্ট্যান্ডের পাশে একটা হোটেলে, 2200 টাকা আমাদের হোটেল রেন্ট নিয়েছিল। এবার আপনি যদি একটু এগিয়ে গিয়ে গ্রামের দিকটায় থাকেন সেক্ষেত্রে আপনি 1500 টাকা বা 1200 টাকা পেতে পারেন, কিন্তু সেখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড অব্দি আসার জন্য আপনাকে অনেকটা হেঁটে আসতে হবে, ডিফারেন্স এটাই। এইবার বলি পেহেলগাঁওয়ে ঘোরার জায়গা। পেহেলগাঁয়ে ঘোরার দুটো সাইড আছে, একটা দিকে হচ্ছে বৈশরণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড, যেটার জন্য অনলি ফর ঘোড়াই আছে। ঘোড়াই আপনাকে মিনি সুইজারল্যান্ডে নিয়ে যেতে পারবে, কারণ ওটা জঙ্গলের ভিতর থেকে যাওয়া যায়। কারণ এবারে যে দুর্ঘটনাটা ঘটেছিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে, তার ঠিক 1 মাস আগে আমরা ওখান থেকে ঘুরে আসি। তাই এবং এখন সবাই সেই জায়গাটা সম্বন্ধে অবগত হয়ে গেছে। ওটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় রাস্তাটা, এবং সেখানে গিয়ে একটা ভ্যালির মতো আছে, সেখানে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি আছে এবং স্নো টাইমে বেশি সুন্দর লাগে। এবং যেই সময় সবুজ গ্রিনারি থাকে সেই সময় সৌন্দর্যটা আরও অন্যরকম লাগে। যেই সিজনেই আপনি কাশ্মীরে যান না কেন, সেই সিজনেই কাশ্মীরের সৌন্দর্য অন্য অন্যরকমভাবে আপনাকে প্রভাবিত করবে। তো সেই মিনি সুইজারল্যান্ডে ঘোরাঘুরে যেতে গেলে মিনিমাম পার হেড এক একজনের 1500 টাকা করে নেয়, মিনিমাম। সেক্ষেত্রে দরদাম করে আপনারা 5-6 জন 7 জন বা 4 জন একসাথে থাকলে হয়তো সেক্ষেত্রে 100-200 টাকা কমতে পারে, হয়তো 1200 বা 1300 টাকা পার হেড করে চলে আসবে। আপনাকে নিয়ে যাবে ওখানে 1-2 ঘন্টা আপনি থাকবেন, ওনারা টাইম দিয়ে দেবে, ফোন নাম্বার দিয়ে দেবে, আবার বেরোনোর সময় ওদের ঘোরা করে ওদেরকে ওনারা নিচে ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে নামিয়ে দেবে, লিডার নদীর পাশে। এবার আপনি হেঁটে যাবেন মনে করলে রাস্তা নেই তা না, মানে ঘোড়া যারা পরিচালনা করে নিয়ে যাচ্ছে তারা তো সেই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি সাধারণ মানুষের মধ্যে যদি 5,000 জনও মিনি সুইজারল্যান্ড যায়, তার মধ্যে হয়তো 5 থেকে 10 জনই হয়তো ওই ঘোড়া আলাদের সাথে হেঁটে ট্রেক করে যেতে পারবে।
কারণ ট্রেকিং টাইম থাকবে মিনিমাম 50 মিনিট থেকে 1 ঘন্টা। আর তাদের সঙ্গে তারা যেরকমভাবে বরফে কাদায় কিংবা বরফ গলা জলের মধ্যে পা রেখে হেঁটে যেতে পারে, সেই স্ট্রেংথটা আমাদের সাধারণ মানুষের একটু কম। হ্যাঁ, কিছু কিছু ছেলেও হেঁটে যাচ্ছিল, আমি দেখেছি। ওখানে ঘোরা ছাড়া কোনো রকম গাড়ি আপনি পাবেন না। এইবার আসি উল্টো সাইডে, যারা মিনি সুইজারল্যান্ড করে না তারা কি ঘোরে? তারা ঘোরে আরু ভ্যালি, তারা ঘোরে বেতাব ভ্যালি, আর তারা ঘোরে একদম আমাদের বাবা ভোলা মহেশ্বরের অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু হয়, চন্দনওয়াড়ি। এই তিনটে জায়গা আপনি যদি মারুতি ভ্যানে করে ঘোরেন সেক্ষেত্রে 800 টাকা, 4 সিটের গাড়ি নিলে 2000 টাকা। এবার আপনি যত ভালো গাড়ি নেবেন 2200, 2500, 3000, 3500, এইরকম। এই তিনটে জায়গায় মেন পর্যটকরা ঘুরে থাকে। এর সঙ্গে আরও কয়েকটা জায়গা যদি অ্যাড হয় সেক্ষেত্রে আপনার ভাড়া বেড়ে যাবে। কিন্তু এই তিনটেই হচ্ছে পেহেলগামের পপুলার জায়গা। আর উল্টো দিকে যেরকম মিনি সুইজারল্যান্ড। এবার মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য আপনাকে একটা দিন হাতে সময় রাখতে হবে, আর নয়তোবা একটু সকাল থেকে আপনাকে চালু করতে হবে প্ল্যানটা। আর পুরো কাশ্মীরে কিন্তু ঠিক 8টার থেকে মানে আপনার সমস্ত কাশ্মীরের দোকানপাটগুলো খোলে, এবং সূর্য ডোবার সাথে সাথে মানে অন্ধকার হওয়ার সাথে সাথে তারা তাদের ব্যবসা বন্ধ করে দেয়। যেরকম গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগরে এই ব্যাপারটা নেই, কিন্তু পেহেলগাঁওয়েও আছে। কিন্তু পেহেলগাঁওয়ে সন্ধেটা অনেক দেরি করে হয়, মানে সন্ধে 7টা, 7:30তেও আপনি আলো পাবেন। 8টার দিক দিয়ে অন্ধকার হয় এবং তখন সমস্ত ব্যবসা বন্ধ। আর পেহেলগাঁওয়ে ট্যাক্সি স্ট্যান্ডের পাশে কিছু পিওর ভেজ, একদম ভেজিটেরিয়ান ধাবা বলুন বা হোটেল বলুন আছে, যেখানে আপনি পিওর ভেজ খাবার পাবেন, বা আমাদের বাঙালিদের পক্ষে সেটা সত্যি খুব ভালো লাগে পিওর ভেজ খাবার বাইরের রাজ্যে গিয়ে পেলে। এইবার চন্দনওয়াড়িতে গেলে আপনি যেখান থেকে একদম অমরনাথ যাত্রা শুরু হচ্ছে সেই সিঁড়িটার ওখানে গিয়ে স্পর্শ করতে পারবেন। এবং অতিরিক্ত বরফ থাকার জন্য আমরা একটু বেশি ওপরে উঠিনি, নাহলে আরটু উপরে উঠেও যাওয়া যেত। কিন্তু যেখান থেকে প্রথম সিঁড়ি সেখানটায় আমরা দর্শন করেছি, আরটু উপর অব্দি যাওয়া যাচ্ছিল, মানে অত অব্দি মিলিটারিদের ব্যারিকেড করা ছিল আর কি। এবার আরু ভ্যালিতে বলুন বা বেতাব ভ্যালিতে বলুন, বেতাব ভ্যালিতে ঢোকার এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে। আরু ভ্যালিতেও আছে। আর গাড়িওয়ালা আপনাকে প্রত্যেকটা পার্কের ভিতর ঢুকিয়ে অপেক্ষা করবে। প্রত্যেকটা পার্কে ঢুকে আপনি 1 ঘন্টাই ম্যাক্সিমাম টাইম কাটাবেন। তারপরে আবার আপনাকে তারা যেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাকে নিয়ে গেছিল সেখানেই ড্রপ করে দেবে। আর সব জায়গায় কফি যদি আপনি খেতে চান, পার্কের ভিতরেও কফি 50 টাকা, আর ম্যাগি 70-80 টাকা। সব কিছুরই একটু দাম বেশি। আর ওখানে ঘোরা করে আপনি পার্কের ভিতরে ঘুরতে পারবেন। বেতাব ভ্যালির ভিতরে খুব ফটো ভিডিও করা হয়, রিল ওখানেও হয়, কিন্তু খুব কস্টলি। মানে সোনমার্গ, গুলমার্গের থেকেও পেহেলগাঁওয়ের পার্কের ভিতরে যারা আছে তাদের সব কস্ট চার্জটা একটু বেশি। এইবার বলি যে আপনি বজরঙ্গি ভাইজানের শুটিংটা কোথায় হয়েছিল? ওটা আরু ভ্যালির ভিতরেও একটা জায়গাতে হয়েছিল। সোনমার্গেও হয়েছিল এবং আরু ভ্যালির জায়গার ভিতরে হয়েছিল। ওখানকার লোকাল মানুষদের সাথে কথা বলেছে, জানতে পারলাম। আর আমরা যেহেতু উইন্টার সিজনে গেছিলাম তাই চারিদিকে বরফ পড়েছিল, এমনকি চন্দনওয়াড়িতে ঢোকার পরও প্রচুর স্নোফল হয়েছে। মানে আমি একটা বার চন্দনওয়াড়িতে এদিক ওদিক ঘুরতে গিয়ে পা দিয়ে ফেলি ভুল করে একটা জায়গায়, যেখানটা অনেকটা ডিপ আর কি। তো আমি যেই পা দিয়েছি বরফটা ধসে গেছে এবং আমি প্রায় কোমর অবধি ওখানে ঢুকে গেছি। তারপরে আমার হাজবেন্ড সেখান থেকে আমাকে টেনে বার করে। তাই একটু সাবধান। আর বরফে একটু জুতোটা কেয়ারফুলি ভাবে পরে যাবেন, মানে যে জুতোগুলো একটু স্লিপ কম হয়, কারণ আর পা গুলো একটু টিপে টিপে হাঁটবেন, কারণ বরফের সিজনে যদি যান সেক্ষেত্রে কি হয়, কিছু সময় বরফ আবার গলে, তখন ওই যে জলটা তৈরি হয় ওই জলেই বেশি স্লিপিনেসটা ক্রিয়েট হয়, ওখানে পা দিলেই হড়কে যাবেন। আমি কয়েকবার পড়ে গেছি। ভালো জুতো পরে যাওয়া সত্ত্বেও এটা মাথায় রাখবেন। আর বরফের সিজনে গেলে অবশ্যই
যেটা ক্যারি করবেন সেটা হচ্ছে একটু ঠান্ডা বা অ্যালার্জির ওষুধ, মানে নাক থেকে জল পড়া, একটু মাথা ধরতে পারে কিংবা একটু শরীর খারাপ করতে পারে, এই ব্যাপারগুলোর জন্য সবসময় ওষুধের প্রোটেকশনটা রাখবেন। পেহেলগাঁওয়ে খুব একটা আমি মেডিকেল শপ, মানে আমার চোখে একটা শপও পড়েনি, অনেকটা দূরে আছে আমি শুনলাম। মানে একদম পেহেলগাঁওয়ের যে মেন এন্ট্রেন্স ঢোকার একদম আগে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে মেডিকেল শপ বা দাতব্য চিকিৎসালয় টাইপের থাকে, সেই রকম হয়েছে, কিন্তু একদম পেহেলগাঁওয়ে নয়। তো সব পুরো ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো, সোনমার্গ, শ্রীনগর, পেহেলগাঁও, গুলমার্গ, এই পুরোটা আপনি যে ঘুরবেন, দুজন মিলে ঘুরলে আপনার খরচটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, কিন্তু আপনি যদি 3-4 জন মিলে ঘোরেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই কমে যাবে। আর কাশ্মীরে অবশ্যই যেই হোটেলে থাকবেন কথা বলে নেবেন যে ওখানে কারেন্ট চলে যাওয়ার একটু সমস্যা আছে এবং গিজার ঠিকঠাক প্রপারলি চলে কিনা। আর আপনি যদি যে কোনো হোটেলেই মানে ভিউটা ভালো নেন, যেমন পেহেলগাঁওয়ে লিডার নদীর পাশে যদি হোটেল নেন বা কোনো ভালো ভিউ দেখে রুম নেন, সেক্ষেত্রে আপনার রুমের ভাড়াটা কিন্তু ডবল হয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখবেন। আর পেহেলগাঁওয়ের সৌন্দর্য বলুন অন্যরকম, গুলমার্গের সৌন্দর্য অন্যরকম, সোনমার্গের সৌন্দর্য অন্যরকম এবং শ্রীনগরের সৌন্দর্য অন্যরকম। এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম, আপনাকে ফোনে দেখেও অতটা আপনি বলে প্রকাশ করতে পারবো না যতটা আপনি সেখানে গিয়ে বুঝতে পারবেন। আমি দেখছিলাম অনেকে গাড়ি করে যাচ্ছে এবং বলছে পার্কের ভিতরে ঢুকবো না, 100 টাকা করে নিচ্ছে। কিন্তু আমি বলবো যান, পার্কের ভিতরে ঢুকবেন নাই বা কেন, এত টাকা খরচা করে যখন এসেছেন তখন 100 টাকা করে এন্ট্রি ফি দিয়েও ভিতরে ঢুকতে পারবেন এবং ঢুকলেও অনেক কিছু দেখা যাচ্ছে। বসার জায়গায় পার্কটা অন্যরকমভাবে সাজানো, পরিষ্কার, লিডার নদী বয়ে যাচ্ছে, চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ। আর এই যে এইগুলোকে দেখছেন না, এগুলোর জন্য আপনাকে ফটো তুলতে হলে টাকা দিতে হবে, আপনি আপনার মনের মতো টাকা দিতে পারেন, ওদের কোনো ডিমান্ড নেই। আর পেহেলগাঁওয়ে তো দুটো ট্যাক্সি স্ট্যান্ড আছে, একটা হচ্ছে যেখান থেকে ঘোড়াওয়ালারা আপনাকে নিয়ে যাবে বা আপনাকে গাড়ি করে শ্রীনগর থেকে এসে নামাবে সেই জায়গাটা, আর একটা জায়গা হচ্ছে একটু এগিয়ে গিয়ে, মানে একটু সামান্য দূর থেকে। আর কাশ্মীরের সৌন্দর্য আমি বলে বোঝাতে পারবো না, একটা কথাই বলবো অবশ্যই যাবেন। আর অবশ্যই সবার স্বপ্ন একবার ভূস্বর্গকে দেখার পূর্ণ হবে। পরিস্থিতি আস্তে আস্তে প্রতিকূল হলে আপনারা অবশ্যই কাশ্মীর যান, কাশ্মীর ঘুরে আসুন, কাশ্মীর খুবই সুন্দর একটা জায়গা। আর সবসময় যেটা ক্যারি করবেন সেটা হচ্ছে একটা ছাতা, কারণ আপনি যদি বর্ষার দিকে যান সেক্ষেত্রেও আপনার ছাতাটা দরকার, এবং আপনি যদি শীতেও যান সেক্ষেত্রেও ছাতাটা দরকার, কারণ কখন স্নো পড়বে তা আপনি জানেন না। আমরা যেহেতু শীতে গেছিলাম তখন খুব স্নো পড়ছিল, আমরা ছাতাটা এমনি ক্যারি করেছিলাম, একটা ছাতা রাখাও ভালো। আর তখন রেগার নদীটা জল খুব একটা ছিল না, কিন্তু যার জন্য আমরা নিচে নেমে দেখতে পাচ্ছিলাম, এবং ওর পাশে একটা পার্ক আছে, এই পার্কটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর। এই পার্কের ভিতরে আমরা যখন গেছিলাম খুব সকাল থেকে বেরোবো, তো তাই একদম সকালে দেখতে গেছিলাম বলে তাই আর পার্কের ভিতরে ঢোকা হয়নি, কারণ পার্কটা 10টার থেকে ওপেন ছিল। আর পেহেলগাঁওয়ের চারিদিকটা এত সুন্দর, আপনি মানে পেহেলগাঁওয়ের চারিপাশটা ঘুরতে, মানে নর্মাল যদি কোথাও নাও যান, পেহেলগাঁও বলে না, কাশ্মীরের সমস্ত জায়গা কোথাও যদি মেন মেন জায়গায় গিয়ে সাইট সিন নাও করেন, সেই জায়গায় যেখানে গাড়িওয়ালা আপনাকে নামাবে সেখানেও আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। তাই বলবো জীবনে একবার হলেও সবাই কাশ্মীর যাবেন, কাশ্মীর ভূস্বর্গ।